चैनल को सब्सक्राइब करो पहले, हाँ जल्दी करो। मुझे पता है कि आप लोग नहीं करते, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। ये लाल कलर का बटन नहीं से दबाओ जल्दी। রুবিনা দেখো কাদের নিয়ে এসেছি, আমার বন্ধুরা আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বন্ধুরা তোমাকে যেন কি বলতে চায়। এই সীমান্ত বল না। কি বলতেছিস? আমি কিভাবে বলবো ভাবি রে? এই না তুই বল। আরে দূর, আমি সবার মধ্যে ছোট, আমি কিসের জন্য বলবো? এই তুই লম্বা মানুষ, তুই বল। এই দেখ, কি বলিস তুই? না না না, ভাবির সামনে আমি কিছু বলতে পারবো না। এই আনিস, তোর কথাটা তুই বল না। আনিস, আমি বুঝতেছি না তোমার ফ্রেন্ডের প্রবলেম কি। কেউ তো কোনো কিছুই বলতে পারতেছে না। তুমি কি এমন আকাম কুকাম করে আসছো যে তারা মুখ ফুটে কিছু বলতেই পারতেছে না? এখনো করতে পারি নাই, করতে যাবো, সেই জন্য তোমার অনুমতি নিতে আসছি। করতে যাবা মানে? এই কি করতে যাবা? হ্যাং আউট করতে যাবো জান। এই মুখে কি সুপারি দিয়ে আসছো? কথা বলতে পারছ না? না হয়েছে কি ভাবি, অনেকদিন হয়েছে আমরা বন্ধুরা কোথাও একসঙ্গে হ্যাং আউট করি না, তো ভাবলাম 2 রাত 3 দিনের জন্য একটু কক্সবাজার যাবো, এখানে গিয়ে একটা হ্যাং আউট করবো। আপনি যদি অনুমতি দিতেন বন্ধুকে আমাদের সাথে নিয়ে যেতাম ভাবি। আচ্ছা সীমান্ত ভাই, আপনার সাথে এমন কখনো হয়েছে কেউ আপনাকে গাছের সাথে উল্টা করে ঝুলায়া ইচ্ছা মতো পিটাইছে? না না ভাবি, কি বলছেন? এমন কেন হবে? কেন এই কথা বলতেছেন ভাবি আপনি? আপনি যদি আরেকবার বলেন আমার জামাই আপনাদের সাথে কক্সবাজারে যাবে, তাইলে আমি আপনারে উল্টা করে ঝুলা ইচ্ছা মতো পিটাবো। আমার জামাইকে আমি কারণ বাজার পর্যন্ত একা একা যাইতে দিই না, আপনাদের সাথে আমি কক্সবাজারে যাইতে দিব, এটা আপনারা ভাবলেন কেমনে? এখন আমার বাসা থেকে বের হয়ে যান। জান এমন করতেছো কেন? দাও না আমাকে বন্ধুদের সাথে যাইতে। 3 দিন 2 রাত পরে তো আবার তোমার কাছে চলে আসবো। তোমার কোনো টাকা দিতে হবে না, আমার বন্ধুরা চাঁদা উঠায় আমার টাকা দিয়ে দিবে। জীবনেও না। তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে কক্সবাজার যাবা, সেখানে গিয়ে অন্য মেয়েদের দিকে তাকায় থাকবা, তাদের সাথে টাঙ্কি মারবা, মদ খাবা, সিগারেট খাবা, নেশা করবা, উহা আমি হইতে দিব না। তুমি চুপচাপ বাসার এক কোণায় পড়ে থাকবা। আর এই কক্সবাজারের কথা যদি আরেকবার তুলছো, মাইরা তোমার পা ভাঙা দিব কিন্তু আমি। দোস্ত, আমার মনে হয় কি জানোস, ওই তোর এই পা ভাঙ্গে অল্প বয়সে ঘরের মধ্যে হুবড়ি খেয়ে পড়ে না থাকাছে। এক কাজ কর, তুই আমাদের সাথে কক্সবাজার যাস না, তো যাওয়া লাগবে না। থাক বন্ধু, বন্ধু থাক, তুই সুস্থ থাক, বাসায় থাক। আচ্ছা ঠিক আছে, কক্সবাজার যাব না। আমার বন্ধুরা তো বাসায় আসতেই পারে না, অনেকদিন পরে আসছে, ওদের সাথে একটু আড্ডা দিই। অসম্ভব, আড্ডা মারার তো প্রশ্নই ওঠে না। আরে আড্ডা তো কক্সবাজার গিয়ে দিব না, বাসায় আড্ডা দিব। আড্ডা দিতে পারবো না কেন? কারণ তোমার এই বন্ধুদের সাথে আড্ডা দিলে সেখানে তো ভালো কোনো কথা হবে না। সেখানে হবে পাশের বাসার ভাবির কথা, মহল্লার সবচেয়ে সুন্দরী মেয়ের কথা, বউয়ের থেকে অন্য মেয়েরা সুন্দর, এইসব কথা। এরপরে কয়দিন পর তোমার ওই মেয়েদের প্রতি ফিলিংস আসবে, আমার ঘরে কয়দিন পর সতীন আসবে। এই সব আমি হইতে দিব না, কোনো ধরনের আড্ডা হবে না। ঠিক আছে, আড্ডা দিব না। অনেকদিন তাস খেলি না, খুব তাস খেলা নেশে উঠছে। আমার বন্ধুরা সাথে করে তাস নিয়ে আসছে, যাই একটু তাস খেলি, চুপচাপ কোনো শব্দই করবো না। আজকে তাস খেলবা, কয়দিন পর জুয়া খেলবা, কয়দিন পর আমার মন নিয়ে খেলবা, সেই সুযোগ তো আমি তোমাকে দিব না। সোনার চান পিতলা ঘুঘু। তাস তো দূরের কথা, আজকের পর থেকে কোনো ধরনের খেলা তুমি খেলতে পারবা না, আর এই বন্ধুদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে পারবা না। রুবিনা কি বলতেছো তুমি এইসব? ওরা আমার ছোটবেলার বন্ধু, ছোটবেলা থেকে ওদের সাথে খেলছি, ঘুরছি, আড্ডা দিছি, এখন ওদের সাথে সম্পর্ক রাখতে পারবো না কেন? কারণ সৎ সঙ্গে স্বর্গবাস, আর এই অসৎ সঙ্গে সর্বনাশ। আর আমি তো তোমার বউ হয়ে তোমার এত বড় সর্বনাশ হইতে দিতে পারি না। তাই আজকে থেকে এদের সাথে মিশা বন্ধ। তাই আপনারা দাঁড়া আছেন তো, যান এখন বাসা থেকে বেরোন, নাইলে কিন্তু সবগুলা শরীরের ময়লা পরিষ্কার করে দিব। ভাবি, ময়লা পরিষ্কার করবেন কেন? আমাদের শরীরে তো কোনো ময়লা নাই। আমরা বাসা থেকে একদম গোসল করে ফিটফাট হয়ে আসছি। হ্যাঁ ভাবি, আপনাদের যদি এখন ঝাড়ু দিয়া পিটাই, তাহলে আপনাদের সবার শরীরের ময়লা পরিষ্কার হয়ে যাবে না? আমার ঝাড়ুটা করুন। রুবিনা, আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবো না, কোথাও যাইতে পারবো না, খেলতে পারবো না, তাহলে করবোটা কি? আমার কথায় উঠবা বসবা, আমার শাড়ির আঁচল ধরে সারা জীবন থাকবা। ও মা গো, আমার জীবন শেষ। মিস্টার বুদ্ধিমান, এই, মিস্টার বুদ্ধিমান। আহা, কান্নাকাটি করবেন না, ওনার রিপোর্টগুলো চলে এসেছে। ডাক্তার সাহেব, রিপোর্টে কি আসছে? অ্যাটাক। এটা কে কাকে অ্যাটাক করছে? আহা, কেউ কাউকে অ্যাটাক করেনি, আপনার হাজবেন্ডের হার্ট অ্যাটাক হয়েছে। ডাক্তার সাহেব কি বলতেছেন? ওর হার্টে তো কোনো সমস্যা নাই। ও চা পানি সিগারেট মদ কিচ্ছু খায় না, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেয় না, রাত জাগে না, বাসা থেকে বের হয় না, ওর হার্টে সমস্যা হলো কিভাবে? কি বলছেন? একটা ছেলে মানুষ, বাসা থেকে বের হয় না, বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় না, রাতও জাগে না, কিন্তু কেন? কারণ আমি ওকে কিচ্ছু করতে দেই না, আমি ওকে বাসা থেকে বের হইতে দেই না, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে দেই না, কিচ্ছু করতে দেই না ডাক্তার সাহেব। আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি
তার মানে আপনার হাজবেন্ড স্বাধীনতাহীনতায় ভুগছেন। উনি ওনার ইচ্ছা মতো কিছুই করতে পারেন না, আর ওনার সেই অপূর্ণ ইচ্ছাগুলো বুকে জমাট বাঁধতে 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 হার্ট অ্যাটাক হয়েছে। এখন তাহলে উপায়? উপায় একটাই, এখন থেকে আপনার হাজবেন্ডের যা মন চায় ওনাকে সেটাই করতে দিতে হবে। তার যেভাবে চলতে মন চায় ওনাকে সেভাবেই চলতে দিতে হবে, কোনো কিছুতে বাধা দেয়া যাবে না। যদি বাধা দেন তাহলে 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 আমাদের আর কিছুই করার থাকবে না, আপনার হাজবেন্ড ওখানে হার্ট অ্যাটাক করে মারা যাবে। না না ডাক্তার সাহেব, আমি আমার হাজবেন্ডকে হারাতে চাই না, আমি বিধবা হতে চাই না। ও এখন থেকে যা যা করতে চাবে আমি ওকে সব কিছু করতে দিব, কোনো কিছুতে আমি বাধা দিব না। সীমান্ত, সবুজ, তমাল, তোরা কই রে মামা? এই কি বললেন, আরেকবার বলুন তো। সীমান্ত, সবুজ, তমাল, তোরা কই রে মামা? আচ্ছা, উনি যে মামাদের কথা বলছেন তারা কারা? ওরা তো ওর মামা না, ওরা ওর ফ্রেন্ডস, ওই যে যারা ওকে হসপিটালে নিয়ে আসছে ওরা। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে আপনার হাজবেন্ডের এখন তার বন্ধুদের সঙ্গে আড্ডা মারার ইচ্ছা হয়েছে। আপনি এখনই ওনাকে বাসায় নিয়ে যান, ওনার বন্ধুদের খবর দিন এবং অতি সত্বর ওনাকে আড্ডা দেওয়ার ব্যবস্থা করে দিন। তা না হলে কিন্তু আবার হার্ট অ্যাটাক করতে পারে। না না ডাক্তার সাহেব, আমি এক্ষুনি ওকে বাসায় নিয়ে ওর বন্ধুদেরকে খবর দিচ্ছি, আজকে আড্ডা হবে বাসায়। মিস্টার বুদ্ধিমান, মিস্টার বুদ্ধিমান। ও মা গো, বুক ব্যথা বাড়তেছে, চিন 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 চিন। ভাইরা চলে আসছে। ভাইরা কেমন আছেন, ভালো আছেন আপনারা? কি খাবেন ভাইয়া বলেন, ঠান্ডা নাকি গরম, টক ঝাল নাকি মিষ্টি? এই খাবার দাবার রাখেন, আমরা কিছু খাইতে আসিনি, কি জন্য ডাকছেন সেটা কোন, আমাদের কাজ আছে। ভাইয়া আপনারা তো আমার জামাইকে নিয়ে কক্সবাজার যেতে চাইছিলেন, তখন আমি আসলে ওকে আপনাদের সাথে যেতে দেই নাই, কিন্তু আমি আমার ভুল বুঝতে পারছি। এখন আমি আমার জামাইকে আপনাদের হাতে তুলে দিলাম, ওকে নিয়ে আপনারা কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন যেইখানে খুশি সেইখানে নিয়েছেন, আমার কোনো কিচ্ছুতে আপত্তি নাই। ভাবি আপনার আপত্তি না থাকলেও আমাকে আপত্তি আছে। কক্সবাজারে যাওয়ার স্বাদ সারা জীবনের লেগে মিটে গেছে, মাফ করে দেন, আর যাবো না। এই ওনারা তো কক্সবাজার যেতে চাচ্ছে না। ওই দিন ওনাদেরকে যেভাবে তুমি অপমান করছো, কোন মুখে তারা আমাকে কক্সবাজার নিয়ে যাবে? এইভাবে বললে হবে? তাদের সামনে কান্নাকাটি করো, আকুতি মিনতি করো, তাহলে চিন্তা করে দেখবে যে আমাকে নিয়ে যাওয়া যায় কিনা। ভাইয়ারা সেদিন আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। আমি আসলে তখন একটা বোকা ছিলাম, নাদান ছিলাম, গর্দভ ছিলাম। ভাইয়া ভাইয়া আমি আপনাদের ছোট বোনের মতো, ছোট বোন যদি আপনাদের সামনে এইভাবে কান্নাকাটি করে, আপনারা কি তার কথা ফেলে দিতে পারবেন? প্লিজ ভাইয়ারা, এই ছোট বোনের জামাইটাকে নিয়ে একটু আপনারা কক্সবাজার থেকে ঘুরে আসেন। এখন আর কান্নাকাটি করে লাভ নেই ভাবি, আমরা কক্সবাজার থেকে অলরেডি ঘুরে চলে আসছি। হ্যাঁ না আনিস, ওনারা তো কক্সবাজার ঘুরে চলে আসছে, এখন তাহলে কি হবে? এখন আর কি হবে? আড্ডা হবে, মাস্তি হবে। তুমি ওনাদেরকে অনুরোধ করে বলো তারা যদি আমার সাথে আড্ডা দেয়। ভাইয়ারা প্লিজ আমার স্বামীর সাথে তাইলে আপনারা সারাদিন আড্ডা দেন। আড্ডা কিভাবে দেবো ভাবি? আড্ডা দিতে গেলেই তো আমরা অন্যান্য মেয়েদেরকে নিয়ে কথা বলবো, পাশের বাসার ভাবিদেরকে নিয়ে কথা বলবো, বউয়ের চেয়ে সুন্দরী মেয়েদেরকে নিয়ে কথা বলবো। আপনি আবার রাগ করবেন না তো? না না ভাইয়া, আমি মাইন্ড করব কেন? আমি কিচ্ছু মনে করবো না ভাইয়া। পাশের বাসার ভাবি কেন, আপনারা খালাতো বোন, ফুপাতো বোন, চাচাতো বোন, বেআইন যাকে খুশি তাকে নিয়ে কথা বলেন, আমার কোনো কিছুতে সমস্যা নাই। আরে না না, আমি আড্ডা দিতে পারবো না দোষ, আমার নাকাল বাড়ার কাজ আছে, যেই দিব। ওগো মোটু ভাই তো আড্ডা দিতে রাজি হচ্ছে না, এখন তাহলে কি হবে? আড্ডা কেন দিবে? তাদেরকে খায় দেওয়ার কোনো কাজ নাই। তাদেরকে তুমি যেভাবে অপমান করছো, এখন এইভাবে বলে তারা আড্ডা দিবে? এখন তাদেরকে সুন্দর করে অনুনয় বিনয় করে দেখো যে তারা আমার সাথে তাস খেলতে আসবে কিনা। যদি তাস খেলতে আসে তাহলে আমার খুব ভালো লাগবে, রিকোয়েস্ট করে দেখো। সরি, তাস খেলতে আমি অ্যালাউ করবো এটা তুমি কিভাবে ভাবলা? আর আমি তাদের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করবো? ইম্পসিবল। রবিনা, বুকটা কেমন যেন চিনচিন করতেছে। দোস্ত, আমার হাসপাতালে যাইতে হবে, অ্যাম্বুলেন্স ডাক দে, ডাক্তার ডাক দে। না না না, আমি তাস খেলার ব্যবস্থা করতেছি, তুমি তো শান্ত হও, তুমি তো শান্ত। ভাইয়ারা প্লিজ, ভাইয়ারা ভাইয়ারা আমার জামাইয়ের সাথে আপনারা একটু তাস খেলেন ভাইয়ারা। আমি আপনাদের হাতে নিজ হাতে আমি আপনাদের জন্য রান্না বান্না করবো, আপনাদের চা নাস্তার ব্যবস্থা করবো, দুপুরের খাবার রান্না করবো, আমি রাতের খাবার রান্না করবো। ভাইয়ারা প্লিজ আমার জামাইয়ের সাথে একটু তাস খেলে। ঠিক আছে ভাবি, আর কান্নাকাটি করা লাগবে না, আমরা আনিসের সাথে তাস খেলতেছি। আপনি যান, চা রাস্তা নিয়ে আসেন। আর শোনেন, সাথে কিন্তু পাকুড়া নিয়ে আসবেন। আমি এক্ষুনি নিয়ে আসতেছি তাস খেলা। হ্যাঁ মিস্টার বুদ্ধিমান, মিস্টার বুদ্ধিমান, মিস্টার বুদ্ধিমান, মিস্টার বুদ্ধিমান, বুদ্ধিমান, বুদ্ধিমান। ছিড়া না দে দে দে, উঠা দে। এই যে এটা আমার। বন্ধু, সেই দিন যে পাশের বাড়িতে একটা ভাবি দেখলাম না,
দেখলে না পাগল হয়ে যেতি। আরে আমি যে ওই দিন 4 নম্বর রোডে একটা মেয়ে দেখছি, কি যে সুন্দর দেখে যে আমার কি আফসোস হয়েছে, ধুর কি বিয়ে করলাম, এটা ঠকে গেলাম পুরো। কি কোচি আছে লোক একদম। এই বাট তুই তো বিয়ার পর গার্লস স্কুলের সামনে আর যাসই না। এই আনিস, গার্লস স্কুলে 4টা সুন্দরী মেয়ে আসছে, কালকে 9টা বাজে উপস্থিত থাকবি। কি কস, গার্লস স্কুলে মেয়ে আসছে আর আমি জানি না, তাহলে কালকে থেকে আবার শুরু হবে গার্লস স্কুলের সামনে। আরে তুমি কখন আসছো? শুনে বলছো সব। ভাইয়া তাস খেলতে আবার আসবে। হ্যাঁ আবার আসবে, হ্যাঁ অবশ্যই আবার আসবে। রবিনা, তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডকে খবর দাও তো, ওর সাথে আমার কথা আছে। আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে তোমার কিসের কথা? আরে আস্তে আস্তে কথা আছে, ওর সাথে আমার কথা বলতে ইচ্ছে করতেছে। তাড়াতাড়ি বলো যে আমাদের ছাদে আসতে, যেভাবে হোক বুঝে শুনে বলো। আমি আমি যেভাবে হোক ছাড়ানোর ব্যবস্থা করতেছি। ঠিক আছে, যাও যাও যাও। হ্যালো, কে বলছেন? ও মাই গড ইমরান, তুমি এটা কি বললা? আমি কে? আমি রুবিনা, তোমার এক্স। তুমি কি আমার নাম্বার ডিলিট করে দিছো? অবশ্যই তোর নাম্বার ডিলিট করে দিছি। তোর নাম্বার রেখে কোনো লাভ আছে? সেই স্কুল লাইফ থেকে তোর সাথে আমার প্রেম চলতেছে, তারপর কলেজ লাইফ, তারপর ভার্সিটি লাইফ। এত বছর প্রেম করার পরও তুই আমার ছাকা দিয়ে আরেকটা ছেলেকে কেমনি বিয়ে করলি? হ্যাঁ, তোর বিয়ে হওয়ার পর জানোস আমার কি হয়েছে? আমার মাথা কোনো কাজ করতেছিল না, আমি কি করবো কিচ্ছু বুঝতেছিলাম না। হ্যাঁ, তোর জন্য আমি 3বার ছাদ থেকে লাফ দিতে গেছিলাম, 2বার বিষ খাইতে গেছিলাম, আর 1বার তো ফাঁসি দিতে গেছিলাম আমি। ও মাই গড, তারপর কি হলো? তুমি এখনো মরো নাই? আমি যদি মরেই যাই তাহলে তোর সাথে কে কথা বলতেছে? আমার ভূত, এ ফকিন্নির পুত। না না, মানে বলছিলাম যে তারপরে বেঁচে গেলে কিভাবে? কখনো আমার বন্ধু বান্ধব, কখনো আমার বাবা মা, কখনোই বা আমার পাড়া প্রতিবেশী আমার বাঁচায় রাখছে। থ্যাংক গড তুমি বেঁচে আছো। তোমার যদি কিছু হতো তাহলে তো আমি মরেই যাইতাম। আর গামতে হবে না, এই খাজুরি এলা বাদ দিয়া ফোন দিছিস কেন সেটা বল। এই ফকিনের পুতরে সত্যি কথা বললেও আসবে না, ওরে মিথ্যা কথা বলে ভুলায় ভালায় নিয়ে আসতে হবে। তোমার সাথে দেখা করতে খুব ইচ্ছা করতেছে ইমরান, কতদিন তোমাকে দেখি না। আজকে বিকেলে একটু আমার সাথে দেখা করবা? ইম্পসিবল, আমি জীবনে আমার মুখ তোরে দেখাবো না। তোরে দেখলে আবার সেই পুরান স্মৃতি মনে পড়ে যাবে, আবার সেই কষ্টে আমার বুকটা ফেটে যাবে। না, আমি তোর চেহারা দেখতে চাই না, আমি তোর সাথে দেখা করবো না। ও, আমার সাথে দেখা করতে পারবা না? আসলে হয়েছে কি, আমার স্বামী ঢাকার বাইরে, বাসা একদম ফাঁকা। আমি চাচ্ছিলাম একটু গল্প সল্প করতে, টাইম স্পেন্ড করতে। এখন তুমি যদি না আসতে চাও তাহলে তো আর জোর করা যায় না, তাইলে আমি আমার কাজিনকে ফোন দিই। কোন ফকির নির্বুতে বলছে আমি আসবো না? আমি অবশ্যই আসবো। তুমি বাসার মধ্যে একা, আর আমি যদি এখন না আসি তাহলে তো আমি মানুষের জাতি না। তুমি ঠিকানা দাও, আমি এখন চলে আসতেছি। ওকে, আমি টেক্সট করে দিচ্ছি, তাড়াতাড়ি আসো। আমি আসতেছি, লাভ ইউ। সেক্টর 4, রোড নম্বর 6, হাউস নম্বর 3। ও ইয়াস, রুবিনা, আমি আসতেছি। রিকশা। ও মাই গড, রুবিনা, বিয়ের পর তো তুমি আরো বেশি সুন্দর হয়ে গেছো। এতদিন পর আমাকে কেন ডাকলে বলো তো? রুবিনা আপনাকে ডাকে নাই, আমি আপনাকে ডাকছি। এই কথার মাঝখানে এটা কই থেকে আইছে? কাবাব মে হাড্ডি, তুই ডাকছস মানে? এই তুই কে? আমি রুবিনার হাজব্যান্ড, রুবিনা আমার ওয়াইফ। আপনার রুবিনার হাজবেন্ড? তুমি না আমারে বললে তোমার স্বামী ঢাকার বাইরে গেছে, বাসাটা খালি, তাহলে এ কোথা থেকে এলো? আমি আসলে মিথ্যা কথা বলছি। আমার হাজবেন্ড তোমার সাথে একটু কথা বলতে চায়। সত্যি কথা বললে তো তুমি আসতা না, এর জন্য তোমার সামনে একটু মুলা ঝুলিয়ে তোমাকে এখানে নিয়ে আসছি। ইয়া আল্লাহ, মিথ্যাবাদী! মিথ্যা কথা বলার অভ্যাসটা এখনো তোর যায় নাই না? তুই আবার আমার সাথে ধোঁকাবাজি করলি। ভাইজান, আপনার সাথে তো আমার তেমন কোনো পরিচয় নাই, আপনার তো আমি কোনো ক্ষতিও করিনি, আপনি আমার সাথে কি কথা বলবেন? আমি আপনার সাথে কথা বলবো না ভাই, আমি আপনাকে মারবো। এই, কি বলেন?
আমাকে মারবেন মানে আমি কি করছি? কারণ তোর কারণে রুবিনা আমাকে প্রথমে বিয়ে করতে চায় নাই, একরকম জোর করে তার পরিবার আমার সাথে রুবিনাকে বিয়ে দিছে। বাসর ঘরে সব বউ তার স্বামীকে কত ভালোবাসে, কিন্তু রুবিনা আমাকে উল্টা গালাগালি করছে শুধুমাত্র তোর কারণে। বিয়ের পরে 1 মাস পর্যন্ত আমি রুবিনার হাতটা পর্যন্ত ধরতে পারি নাই। যখন যা করতাম সবকিছুতে তোর সাথে আমাকে তুলনা দিত। আমি যখন একটা শার্ট পরতাম আমাকে বলতো আমাকে নাকি তার বয়ফ্রেন্ডের মতো স্মার্ট লাগে না। আমি যখন কোনো গিফট দিতাম তাকে, সে আমাকে বলতো আমার পছন্দ নাকি তার বয়ফ্রেন্ডের পছন্দের মতো না। আমি হাঁটলে আমাকে বলতো আমার হাঁটা নাকি তার বয়ফ্রেন্ডের মতো সুন্দর না। আমি হাসলে আমাকে বলতো আমার হাসি নাকি তার বয়ফ্রেন্ডের মতো সুন্দর না। আমি যখন যা করতাম সব কিছু তোর সাথে তুলনা করতো। আর আমার মনে মনে তোর প্রতি অনেক রাগ জমে আছে। সে রাগ জমতে জমতে পাহাড় হইছে। আমি ডিসিশন নিছি যখন তোকে প্রথম দেখবো তোকে ভবের পিটান পিটাবো, আমার খোটার প্রতিশোধ দিব। আজকে সেই দিন তুই মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। ভাই রে, ও ভাই, ভাই আমি তো আপনারা কোনোদিন কোটা দিতাম না। আপনার বউ আপনারা কোটা দিত, আপনার বউ আপনার কথা শুনাইতো। মারলে আপনার বউরে মারেন, আমারে কেন মারবেন? আমি কি করছি? আমার কি দোষ? তোর দোষ হইলো বিয়ের আগে তুই আমার বউয়ের সাথে প্রেম করছিস কেন? তোর জন্য আমার এত কথা শুনতে হয়েছে। তুই যদি প্রেম না করতি আমার তো এত কথা শুনতে হইতো না। আজকে তোকে আমি মারবো, সবকিছুর প্রতিশোধ নিব। তুই মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। প্লিজ প্লিজ প্লিজ, তুমি ওরে মারো না। দেখো তুমি ওর সাথে কথা বলতে চাইছো, আমি ওর জন্য ওরে নিয়ে আসছি। বেচারা এমনি ছাকা খাওয়ার পর কাহিল হয়ে গেছে। ও 2-3 বার আত্মহত্যা করতে চাইছে। ওরে মারো না। চিনচিন চিনচিন, আমার গো তাহলে আমার হসপিটাল নিয়ে চলো, বুকটা চিনচিন করতেছে। তোমার বুক চিনচিন করতেছে? তাইলে মারো, তাইলে মারো। এই কি বলে? আমি মার খাবো কেন? আরে আরে আমার ভালোবাসার দোহাই লাগে, একটু মার খাও, অল্প একটু দিবে। আর ওর হার্ট অ্যাটাক হচ্ছে তো বেশি জোরে দিতেও পারবে না, আস্তে করে দিবে। একটু মার খাও প্লিজ। হ্যাঁ ওকে একটু আস্তে মারো। হ্যাঁ আস্তে মারো, আসতে পারে না। আস্তে দিবে। রুবিনা, রুবিনা আমার বাঁচাও। রুবিনা আমার বাঁচাও। ইয়া আল্লাহ, ওমা, ইয়া রুবিনা আমার বাঁচা, আমি মরে যাব না। আরে মোবাইল রাখতেছো কেন? যতক্ষণ খুশি তুমি মোবাইল টিপি করো, আমি কিচ্ছু বলবো না, কোনো সমস্যা নাই। শোনো, আমি একটু পরে বাইরে বের হব, বন্ধুদের সাথে আড্ডা দিব। আস্তে আস্তে কিন্তু অনেক রাত হবে। রাত করে বাসা আসার দরকার কি? তুমি সারা রাত ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে কালকে সকালে চলে এসে তাইলেই হবে। তুমি দিন দিন এরকম মোটা হয়ে যেতেছো কেন বলো তো? পাশের বাসার ভাবিকে দেখছো কিরকম সুন্দর স্লিম ফিগার, কিরকম মেনটেন করে? তোমাকে তো মেনটেন করতে হবে, নাহলে যে কোনো সময় দেখা যাবে তোমাকে আমার আর ভালো লাগতেছে না, পাশের বাসার ভাবিদের ভালো লাগতেছে। একদম ঠিক কথা বলছো। আমি আসলে অনেক মোটা হয়ে যাইতেছি। আমি কালকে থেকে ডায়েট শুরু করব। এখন ডাইনিং টেবিলে খাওয়া দিছে, আসো খেতে আসো। না, ডাইনিং টেবিলে গিয়ে আমার খেতে ইচ্ছে করতেছে না। যাও খাবার নিয়ে আসো, আমি এখানেই খাবো। তুমি খাবার বেডরুমে বসে খাবা? হ্যাঁ খাবো, আমার ইচ্ছা করতেছে। ঠিক আছে যান, আমি নিয়ে আসতেছি। তাড়াতাড়ি আনো। জান, এই যে খাওয়া চলে আসছে, নাও। না মানে আমি কি নিজের হাত দিয়ে খাবো নাকি? আমার নিজের হাত দিয়ে খাইতে ইচ্ছা করতেছে না, তোমার হাত দিয়ে আমাকে খাওয়াই তো। শোনো, তোমার আব্বুর যে উত্তরা ফ্ল্যাটটা ওটা রেডি হয়ে গেছে? রেডি হয়েছে মানে একদম ফুললি রেডি। জানো বাবা এত সুন্দর করে ফ্ল্যাটটা সাজাইছে, তুমি দেখলে পাগল হয়ে যাবা। গুড, চলো কালকে তোমার আব্বুর বাসায় যাবো। যাওয়ার পরে তোমার আব্বুকে বলবা ফ্ল্যাটটা আমার নামে লিখে দিতে। ফ্ল্যাট তোমার নামে লিখে দিবে মানে? আমার বাবার নতুন ফ্ল্যাট, সে নিজে এখনো ফ্ল্যাট ওঠেনি, তোমার নামে লিখে দিবে কেন? কারণ আমার খুব ইচ্ছা করতেছে একটা নতুন ফ্ল্যাটের মালিক হইতে। আমি তখন ফ্ল্যাট কিনতে পারবো না, এই জন্য তোমার আব্বুকে বলবা ফ্ল্যাটটা আমার নামে লিখে দিতে। এটা কি মগের মূল্য পাইছো? হ্যাঁ, তুমি বললা আর আমার বাপ তোমার নামে ফ্ল্যাট লিখে দিল, আর আমি গিয়ে তাকে বললাম আমি এ ব্যাপারে কোনো কথাই তার সাথে বলতে পারবো না। পারবা না? না। ও মা গো, চিন 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 চিন, বুক ব্যথা। ও মা 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 মা।
ঝামেলা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই। আর আমি বাবাকে কি বলবো? আমি বাবাকে গিয়ে বুঝাবো যে ফ্ল্যাটটা যেন তোমার নামে লিখে দেবো। আসসালামু আলাইকুম আব্বাজান। আরে ওয়ালাইকুম সালাম জামাই, কি অবস্থা তোমার? আছো কেমন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আরে রেশমি, তুমি দাঁড়ায় আছো কিসের জন্য? জামাই আসছে, যাও হাঁস মুরগি গরু ছাগল যা আছে সবাই দিয়ে রান্না চড়াই দাও। আর বড় বড় মাছ কাটবা, বুঝছো? আর ওই যে ভর্তা ভাজি তরকারি কোনো কিছু বাদ দিবা না। যাও, যাও। ঠিক আছে, আমি এখন যাইতেছি। জামাই বসো, আমি দাঁড়ান আব্বাজান। আব্বাজান, আমি এখানে খাইতে আসি নাই, নিতে আসছি। কি নিতে আসছো জামাই বাবুজি? তুমি কি মুখের মধ্যে সুপারি দিয়ে রাখছো? কথা বলো না কেন? আবার হয়েছে কি, ওই যে উত্তরায় যে তোমরা নতুন ফ্ল্যাটটা নিছো না, ওই ফ্ল্যাটের চাবিটা তোমার জামাইকে দিয়ে দাও। ওই ফ্ল্যাটটা আমাদের নামে হস্তান্তর করে দাও, মানে তোমার জামাইয়ের নামে লিখে দাও। তোর কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, 2 কোটি টাকা দিয়ে আমি এই ফ্ল্যাট কিনছি মাত্র, এখনো এক রাত থাকি না। আর এই ফ্ল্যাট আমি তোর জামাইরে কেন দিয়ে দিব? কারণ আব্বা, আপনার ফ্ল্যাটের মালিক হইতে আমার খুব ইচ্ছা করতেছে, এই জন্য ফ্ল্যাটটা আমার নামে দিয়ে দিবেন। এতই যদি তোমার ফ্ল্যাটের মালিক হওয়ার ইচ্ছা থাকে, তাহলে নিজে টাকা ইনকাম কইরা ফ্ল্যাট কিনা ফ্ল্যাটের মালিক হও। শ্বশুরের টাকায় ফ্ল্যাটের মালিক হইতে চাও? নির্লজ্জ কোথাকার, লোভী কোথাকার। এই, তোমার কোনো লজ্জা শরম নাই? নির্লজ্জ, বেহায়া, বেশরম। লজ্জা থাকবে কি করে? হ্যাঁ, বলছিলাম না, একটা ছোট লোক একটা ধৈরা মেয়েরই বিয়ে দিছো। হ্যাঁ, কত বড় ছোট লোক কইলে সে শ্বশুরের কাছে ফ্ল্যাট চায়, তো আবার নতুন পুরানটা সে নিবে না। আমি আগেই বলছিলাম ছোট লোকের কাছে মেয়ে বিয়ে দেওয়ার দরকার নাই, তখন তো আমার কথা শুনো নাই। এখন বুঝছো না, বুঝে নিছো না? 2 টাকা ফ্ল্যাট টান মারছে। টান মাইরা কোনো লাভ নাই, সুতা সিরা দিব নিচে দিয়া। হ্যাঁ, কি বললেন আব্বাজান, ফ্ল্যাট আপনি আমার নামে দিবেন না? আরে ফ্ল্যাট তো দূরের কথা, ওই ফ্ল্যাটের ইট বালু, তারপর ওই ফ্ল্যাটের ছবি পোস্টার কোনো কিছু আমি তোমার দিব না। দিব না? দিবেন না বলছেন? ও মা গো, বুক চিনচিন করতেছে। রুবিনা, আমি গেলাম, মনে হয় হার্ট অ্যাটাক হয়ে গেছে। রুবিনা, আমাকে বলো তো, হার্ট অ্যাটাক হয়ে গেছে মনে হয়। আব্বা আব্বা, তোমার পায়ে পড়ি আব্বা, আমার জামাইটারে বাঁচাও। ফ্ল্যাটটা তাড়াতাড়ি দাও, নাহলে আমার জামাই কিন্তু মরে যাবে আব্বা। এই বয়সে আমি বিধবা হইতে চাই না, আমি স্বামী হারাতে চাই না। বাবা, ফ্ল্যাটটা দিয়ে দাও। আরে কি বলতেছস তুই? ফ্ল্যাট না দিলে জামাই মরে যাবে কিসের জন্য? বাবা, কারণ ডাক্তার বলছে আমার জামাইয়ের যা ইচ্ছা আমি যেন তাই তাকে করতে দেই। যদি কোনো রকম বাধা দেই তাহলে সে হার্ট অ্যাটাক করে মরে যাবে আব্বা। ওলা, দেখছো আব্বা, তুমি ফ্ল্যাট দিতে বাধা করছো, সাথে সাথে তার বুকের ব্যথাটা বাইরে গেছে আব্বা। ও আব্বা, তুমি তাড়াতাড়ি ফ্ল্যাটের চাবিটা নিয়ে আসো, তাহলে ফ্ল্যাটটা দিয়ে দাও। আমার এত টাকা দামের ফ্ল্যাট? আরে গুল্লি মারি তোমার টাকার। হ্যাঁ, আমার মেয়ের সুখ বেশি না তোমার টাকা বেশি? তাড়াতাড়ি ফ্ল্যাটে চাবি দিয়ে দাও। আরে চাবি না দিলে জামাই তো অসুস্থ হয়ে যাবো, হার্ট অ্যাটাক করবো, মরে যাবো। আর জামা মরে গেলে আমার মেয়েটা বিধবা হয়ে যাবো। আমি মা হিসাবে এটা মেনে নিতে পারবো না। আমার মেয়ে বিধবা, এটা আমি মেনে নিতে পারবো না। তুমি তাড়াতাড়ি চাবি এনে দাও। আমি মেনে নিতে পারবো না। যাও যাও, চাবি নিয়ে এসো, তাড়াতাড়ি যাও, দেরি করো না, তাড়াতাড়ি যাও। আব্বা কি গেছে? গেছে গেছে গেছে। কই তুমি? দাঁড়াও, আমি নিয়ে গেছি। কই তুমি? ম্যাজিক্যাল সিড পাইপ যুক্ত মায়া হার্বাল কোকোনাট অয়েল, চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। ওয়েলকাম টু মায়া। কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন তুমি? কামদম না তো নাচম না কি আমি? হ্যাঁ, আমার 2 কোটি টাকা তোমার ফ্ল্যাট আরেক বেটা লয়ে যেতেছে। আরে বেটি জিজ্ঞেস করে আমি কামতেছি কিসের জন্য? না না, আমি আমার এই ফ্ল্যাট জামাইরে দিব না। আমি পিছের দরজা দিয়ে পালাই যাই। আরে কি করতেছো তুমি? এই, তুমি পিছের দরজা দিয়ে পালাই গেলে তো জামাই হাটফাট করে বাইরে যাবো, মায়েরা বিধবা হইবো। মনো গালার বুঝে মরে গেলে আমি আমার মায়ের আরেক জায়গায় বিয়ে দেবো, তারপর ওই জামাইরে আমি আমার ফ্ল্যাট দিব না। এমন কথা বলো না মতিন, এমন কথা বলো না। তোমার মাইয়ার বিয়ে হয়েছে, এতদিন যাবত জামাইয়ের লোকের সংসার করতেছে। এখন যদি জামাইটা মরে যায়, বিধবা হয়, মায়ের বিয়ে দিতেও 2 কোটি টাকার চেয়ে বেশি খরচ হইব। তাও জোয়ান অবিবাহিত কোনো ছেলের কাছে মেয়ের বিয়ে দিতে পারবা না। বুড়া আকবরা দুপুরকা পোলার লোকে বিয়ে দিতে হইব। মান সম্মান থাকবো সমাজে, চিচি করবো না। তার থেকে ভালো তুমি 2 কোটি টাকা আমার ফ্ল্যাটটা জামাইরে দিয়ে দাও। জামাই সুখে থাক, মেয়েও সুখে থাক, জামাইটা বাচ্চা যাক। আজকে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম রেশমি, আজকে একটা জিনিস আমি বুঝতে পারলাম। কি? যেটা যে দিক দিয়ে আসে সেটা সেদিক দিয়ে বাইরে যায়, কেউ আটকাতে পারে না। মানে হইতেছে আমি আমার এক ব্যবসায়িক পার্টনারের সাথে সিটিং করছিলাম, সিটিং করে 2 কোটি টাকা আমি মাইরা দিছিলাম। সেই 2 কোটি টাকা মাইরা আমি ফ্ল্যাটটা কিনছিলাম। কিন্তু কি কপাল দেখো,
সিটিং করা টাকায় ফ্ল্যাট কিনলো, ওই ফ্ল্যাটে আমি একদিনও থাকতে পারি নাই, আরেক বেটা এটা দখল নিয়ে নিতেছে। আয় রে কপাল, ওরে বাটপারি করে তুমি ফ্ল্যাট কিনছো। তোমার লেগে তো কিনছি। জানি গো, আমিও জানি বাটপারের টাকা বাটপারিতে যায়। তাও তো তোমার ভাগ্য ভালো, তোমার বাটপারি থেকেই না ফ্ল্যাট, কোনো বাটপাড়া খাইতেছে না, মেয়ের জামাই খাইতেছে। জামাইটা তো জামাইটা দিয়ে দেয়। এই নেই চাবি, আজকে থেকে উত্তর ফ্ল্যাট তোদের নে। আরে রাখো তোমাদের চাবি, একটা চাবি আনতে এত সময় লাগে? এইখানে একটা মানুষ বুকের মাথায় কাতরাতে কাতরাতে মরে যেতেছে, তোমরা কি চাবি আনতে চান্দের দেশে গেছিলা? মা গো রাগ করিস না মা, এই ফ্ল্যাটের চাবিটা বুকে কপালে টাকা সিকুর বেড়া কানতেছিলাম, এই জন্য দেরি হয়ে গেছে। চাবিটা নিয়ে আমার বুকে টাকা, বুক বেতন নেমেছে বুকে। এই যে এই যে চাবি দিছি। হ্যাঁ চাবি দিছে? এই যে চাবি। হ্যাঁ। কেমন লাগতেছে তোমার? হ্যাঁ বুকের ব্যথা কমছে? এখন একটু ভালো লাগতেছে, বুকের ব্যথাটা অর্ধেক কমছে। চাবি আনতে দেরি করছে তো, এই জন্য অর্ধেক কমতেছে না। হ্যাঁ অর্ধেক কমতেছে না মানে? কি করলে অর্ধেক কমবে বলো? কি করলে? আইফোনটা আব্বার না, এই আইফোনটা আমার দিয়ে দিলে মনে হয় বাকি অর্ধেক কমবে। অসম্ভব, 10 দিনের তো আমি আইফোন কিনছি, এটা তো তোমার প্রশ্ন আসে না। এটা দিয়ে আমি রিল দেখি, টিকটক দেখি, আমি মরে গেল আইফোন। ও মা গো, বুকের ব্যথা চিনচিন করতেছে। রুবিনা আমি গেলাম, বাইচা থাকলে। আব্বা দিয়ে দাও না, আব্বা দিয়ে দাও। যতই ব্যথা পারো আমি আইফোন দিব না। না এই সব করো, দিবা না মানে? আইফোন তোমার দিতেই, তুমি দেরি করে আনছো দেখি তো চাবিটা জামাইয়ের ব্যথা বাড়ছে। জামাই যখন আইফোন না দিলে জামাই অসুস্থ হয়েছে, মরে যাবো, হার্ট অ্যাটাক করবো। তো মা এই যে ফিরেছি, বাইতেছি, ভালো লাগতেছে। এখন ঠিক আছে না? পুরোপুরি সুস্থ হয়ে গেছে না? না পুরোপুরি সুস্থ হই নাই, মনে হচ্ছে বুকের ব্যথা 80% কমছে আর 20% রয়ে গেছে। আরে আল্লাহ, এই 20% ব্যথা কমানোর জন্য আর কি করব? ওই যে ফ্ল্যাটের চাবি চাইছি বলে আব্বা এতক্ষণ আমাকে গালাগালি করছে না, ছোট লোক, লোভী, নির্লজ্জ এগুলো বলছে আব্বা আম্মা জান, এই জন্য 20% ব্যথা কমতেছে না। এখন আমি যদি আব্বাকে আর আম্মাকে একটু গালাগালি করতে পারতাম, তাহলে মনে হয় 20% ব্যথাটা কমতো। আব্বা জান, আমি ব্যথা নিয়ে খুব বিপদে আছি, আমি কি আপনাকে কিছু গালাগালি করতে পারি? আপনি কিছু মনে করেন না? আমি আপনাকে অল্প একটু গালাগালি করবো, তাহলে আমার 20% ব্যথাটা কমে যাবে। রুবিনা কথা বলো না কেন? একটুখানি গালাগালি করবে? ফ্ল্যাট নিয়ে নিছো, আইফোন নিয়ে নিছো, বাকি তো আছে গালি নেই, দাও ইচ্ছা মতন গালি দাও, কিচ্ছু মনে করুন না বাবাজি, দাও। এই বুইয়া খারাপ, লোভী, নির্লজ্জ, তোর কত বড় সাহস, তুই আমার লোভী কর, তুইও এক নম্বরের লোভী। তুই লোভী বই না, তোর মেয়ে আরেক জায়গায় প্রেম করে, সেখান থেকে ছুটে না, অলমোস্ট জোর করে তুই আমার কাছে বিয়ে দিছিস। কেন? কারণ আমার কাছে টাকা আছে, আমার বাবার টাকা আছে, আমার বাড়ি গাড়ি আছে, সেখান থেকে তুই টাকা আনতে পারবি। এই ফকিরনি নির্লজ্জ, আমার যে কস, তুই কয়েকদিন পর পরে তোর মেয়ের কাছ থেকে টাকা আনস, তোর কত টাকা লাগে? আমার গিফট লাগে, ঈদ আসলে তোর নতুন পাঞ্জাবি দিতে হয়। বুইরার বাচ্চা বুইরা, তুই 2 দিন পরে যাবি কবরে, তোর তো নতুন পাঞ্জাবির দরকার কি? হ্যাঁ, তুই আমার নির্লজ্জ কস। আরে খাটাস, তুই আমারে কত ছোট লোক, তাই না? আমি যদি ছোট লোক হই, তুই ছোট লোকদের গুরুমা। তুই বিয়ের পরে তোর মেয়ের জামাই রে একটা সুতা কোনোদিনও উপহার দিছস? 2 দিন পর পর মেয়ের বাড়িতে যা, তার শাড়ি টাড়ি যা পারস, গয়নাগাড়ি যা পারস সব নিয়ে হস। এই ফকিনীর বাচ্চা, আমারে তুই বলছস যে বিয়ের পরে বলে একটা ফার্নিচার দিবি। ফার্নিচার তো দূরের কথা, একটা টেবিল পর্যন্ত দেশ নাই। উফ, খুব ভালো লাগতেছে। আমাজান থ্যাংক ইউ, আমাজান থ্যাংক ইউ। গালি দেওয়াতে ব্যথাটা একদম চলে গেছে। আসি, দোয়া করবেন। কে তুমি? আমি মিথিলা। আমি মিথিলা? এমন ভাবে বলতেছে সে বাংলাদেশের সুপারস্টার, এক নামে তার আমি চিনে ফেলবো। কোন মিথিলা? কিসের মিথিলা? আপনার হাজবেন্ড আনিস, আমি তার এক্স গার্লফ্রেন্ড মিথিলা। এবার চিনতে পারছেন ভাবি? হোয়াট? এই নষ্টামে, মুখ সামলায় কথা বলো। আমার জামাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওর কোনো এক্স গার্লফ্রেন্ড নাই, কারণ সে বিয়ের আগে কখনো কোনো প্রেম করে নাই। আমি বিয়ের আগে প্রেম করছি, আর মিথিলা যা বলতেছে সব সত্যি। মিথিলা আমার এক্স গার্লফ্রেন্ড। এই হাত সরাও। তোমার এক্স গার্লফ্রেন্ড, তুমি বিয়ের আগে প্রেম করছো?
তুমি না বলছো তুমি কখনো কোনো প্রেম করো নাই, তাহলে তোমার এক্স গার্লফ্রেন্ড আসলো কোত্থেকে? এত বড় মিথ্যা কথা তুমি আমার সাথে তাহলে কেন বলছো? বিয়ের আগে তোমার বাবাও তো আমাকে বলছে তুমি নাকি কোনো ছেলের সাথে প্রেম করতে না, কোনো ছেলের সাথে কথাই বলতে না। তুমি এতই সতী সাবিত্রী, রসের কমলা ছিলা যে ইউনিভার্সিটিতে যাইতা মাথা নিচু করে, আসতা মাথা নিচু করে। পরে বাসর রাত্রে তোমার কান্নার আওয়াজ শুনেই তো আমি বুঝে গেছি যে তোমার আরেকটা ছেলের সাথে প্রেম ছিল, তোমার বয়ফ্রেন্ড ছিল। তেমনি আমারও গার্লফ্রেন্ড ছিল মিথিলা। বিয়ের কিছুদিন আগে মিথিলার সাথে আমার ব্রেকআপ হয়ে যায়। এখন কয়েকদিন ধরে আমি মিথিলাকে খুব মিস করতেছি, এই জন্য ওকে ফোন দিয়ে আসতে বলছি, ওর সাথে আমি গল্প করব। অসম্ভব। আমি তোমার বউ থাকতে তোমাকে আমি মিথিলার সাথে গল্প করতে দিব না। তোমার বউ থাকতে তুমি মিথিলার সাথে গল্প করবে, এটা আমার মেনে নিতে হবে। আমি পারবো না। কি বললা? মেনে নিবা না? না না না। বাবা মুখটা চিনচিন করতেছে। মিথিলা আমাকে ধরো, না না অ্যাম্বুলেন্স ধরা ডাকো। লাগবে না, বুঝছি। ঠিক আছে যাও যাও, তোমার যা খুশি করো। তুমি ওর সাথে গল্প করবে তো? সারাক্ষণ ধরে গল্প করো, যাও গল্প করো। না, এইভাবে বললে তো আমি গল্প করতে যাব না। তোমাকে হাসি মুখে বলতে হবে যে আনিস যাও, তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে ছাদে গিয়ে গল্প করো, তাহলেই না আমি যাব। তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে যতক্ষণ খুশি ততক্ষণ তুমি গল্প করো, আমার কোনো সমস্যা নাই। হয়েছে? ঠিক আছে, আমরা ছাদে যাচ্ছি, তুমি আমাদের জন্য চা নাস্তা নিয়ে আসো। মিথিলা চলো। হাত ছড়াও। মিথিলা কি ব্যাপার, তোমরা দুইজন দুই দিকে ঘুরে আসো, কেউ কারোর সাথে কথা বলতেছো না? তোমাদের কি কথা কাটাকাটি হয়েছে? কিসের কথা কাটাকাটি হবে? মিথিলা তো আমার সাথে কথাই বলছে না। মিথিলা বাসায় আসার সাথে সাথে তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো, এই জন্য ও রাগ করে আমার সাথে কথা বলতেছে না। এখন তাড়াতাড়ি ওকে সরি বলে যেভাবেই হোক আমার সাথে কথা বলতে। আজকের গল্পটি হচ্ছে লোমহর্ষক ভূতের গল্প। এটি একটি সত্য ঘটনা। এক ভাই এই গল্পটি আমাকে মেল করে পাঠিয়েছেন। যারা ভূতের গল্প শুনতে ভালোবাসেন দয়া করে গল্পটি মনোযোগ সহকারে শুনবেন, আর যারা এই ভূতের গল্প শুনে ভয় পান তারা দয়া করে গল্পটি শুনবেন না। আমি আর কথা না বাড়িয়ে আমি সরাসরি গল্পে চলে যাচ্ছি। নীলার পেটের সেই লোমে আবৃত বাচ্চাটাকে দেখে আমার গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। আমি নাড়াচাড়া করতে পারছিলাম না। আমি খেয়াল করলাম আমার মাথাটা ঘুরছে আর মাথা থেকে ঘাম বিছানায় টপ টপ করে পড়ছে। তারপর আমি আর কিছু বলতে পারবো না। সকালে যখন চোখ খুললাম তখন আমি দেখতে পেলাম আমার চারপাশে সবাই ঘেরাও করে দাঁড়িয়ে আছে। মা আমাকে জিজ্ঞেস করলো, কী রে, তুই বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আসিস? বৌমা কোথায়? আমি ঘরের চারদিকটা একটু ভালো করে দেখলাম আর বললাম, নীলা তো আমার সাথেই রুমে ছিল, কিন্তু এখন কোথায় গেল? আমি মাকে বললাম, মা তোমরা সবাই বাড়িতে ভালো করে খুঁজে দেখো নীলা কোথায় গেল। আমি একটু বাইরে থেকে আসছি। মা আমাকে বলল, এই অসুস্থ শরীরে তুই আবার কোথায় যাবি? উত্তরে মাকে বললাম, খুব দরকারি একটা কাজ আছে মা, এখনই আমাকে যেতে হবে। আমি তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে ওই কবিরাজের বাড়ির দিকে যেতে লাগলাম, যে আমাকে বলেছিল আমার স্ত্রী কোনো সাধারণ মানুষ নয়, সে হলো একটা ভয়ঙ্কর আত্মা। আমি কবিরাজের বাড়ি পৌঁছে গেলাম। আমাকে দেখেই কবিরাজ বলল, এত সকালবেলা তুমি? কোনো বিপদ হলো না তো? আমি বললাম, কবিরাজ সাহেব, খুব বড় বিপদ। আপনি যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই হয়েছে। সত্যি আমার স্ত্রী মানুষ নয়, সে হলো একটা আত্মা। তার একটা পা উল্টো ছিল। কিন্তু কবিরাজ সাহেব, আরও একটা ভয়ের কথা আপনাকে বলা হয়নি। কবিরাজ বলল, কি কথা বলো? আমি বললাম, আমি কাল রাতে নীলার পেটে একটা বাচ্চাকে দেখেছি, যার পুরো শরীর লোমে আবৃত, অনেকটা শিম্পাঞ্জির মতো দেখতে। আমার এই কথা শুনে কবিরাজের মাথায় হাত দিয়ে বসে পড়ল আর বলল, এই কি ঘোর বিপদ আসতে চলছে এই পৃথিবীতে। কবিরাজের কথা শুনে আমি খুব ঘাবড়ে গেলাম আর বললাম, এখন আমি কি করব? আপনি বলে দিন। কবিরাজ বলল, আমি কিছু করতে বা বলতে পারবো না। কিছু করতে পারলে
একমাত্র আমার গুরু নমানি ওঝাই করতে পারবে। আমি বললাম, তাহলে আর দেরি কেন? এখনই তার কাছে আমাকে নিয়ে চলুন। কবিরাজ আমাকে তার কাছে নিয়ে গেল। আমাকে দেখেই তিনি জিজ্ঞেস করলো, কি সমস্যা তোমার বৎস? আমি এবং কবিরাজ সাহেব নমানি ওঝাকে সব খুলে বললাম। আমাদের কথা শুনে তিনি খুব অবাক হলো। ওঝাকে আমি জিজ্ঞেস করলাম, আমি একজন সাধারণ মানুষ হয়ে নীলাল পেটের এই ভয়ঙ্কর বাচ্চা কিভাবে দেখলাম? ওঝা বলল, তুমি নিশ্চয় চাঁদের আলোতে দেখেছো। আমি অবাক হয়ে বললাম, আপনি কি করে জানলেন? ওঝা বলল, চাঁদের আলো এই আত্মারা তাদের শরীরে প্রবেশ করায়, আর এই চাঁদের আলোয় তাদের মানুষ রূপে থাকতে সাহায্য করে। আলো গ্রহণের সময় এদের স্পষ্টভাবে দেখা যায়, তাই তুমি বাচ্চাটাকে দেখতে পেরেছো। আমি বললাম, সবই ঠিক আছে, কিন্তু একদিনের মধ্যে একটা বাচ্চা এত বড় হয় কিভাবে? নমানি ওঝা বলল, আমি এই সম্পর্কে বইয়ে পড়েছি। এই ধরনের আত্মারা সন্তান জন্ম দেওয়ার জন্য মানুষের সাহায্য নেয়। এক্ষেত্রে সে তোমাকে পুরুষ হিসেবে ব্যবহার করেছে, আর শারীরিক সম্পর্কে কিছু সময়ের পরেই এরা মা হওয়ার ক্ষমতা লাভ করে। কিন্তু তাদের গর্ভের সেই সন্তান বড় করার জন্য তাদের চাই রক্ত। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, রক্ত মানে? নমানি ওঝা বলল, সে যত বেশি মানুষকে হত্যা করবে, তাদের রক্ত গ্রহণ করবে, ঠিক তত তাড়াতাড়ি তারা গর্ভের সন্তান বড় হবে এবং পৃথিবীতে ভূমিষ্ঠ হবে। আমি বললাম, কিন্তু এখন পর্যন্ত কেউ তো মারা যায়নি আমার পরিবারের, তাহলে তার পেটের সন্তান এত বড় হলো কি করে? ওঝা বলল, হয়তো তোমাদের আড়ালে কিছু একটা হয়েছে যা তোমরা জানো না। আমি বললাম, ওঝা সাহেব, আমি এখন কি করব? দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। ওঝা বলল, আগে ওই আত্মার আস্তানা অর্থাৎ ও কোথায় থাকে সেই জায়গা খুঁজে বের করতে হবে। চলো, প্রথমে তোমার সাথে তোমার বাড়ি যাব, তারপর জঙ্গলে সেই বড় গাছটার নিচে যাব যেখানে তোমাদের বিয়ের গাড়ি নষ্ট হয়েছিল। ওঝা সাহেবকে নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। আসার আগে ওঝা সাহেব ছোট একটা বই সাথে করে নিয়ে এলো। বাড়িতে আসতেই সবার চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম। আমি আর ওঝা সাহেব উঠোনের মাঝখানে বরাবর যেতে দেখতে পেলাম উঠোনে আমার বাড়ির কাজের ছেলেটা শুইয়ে রাখা হয়েছে। মা বলল, ও নাকি মারা গেছে। আমি খেয়াল করলাম কাজের ছেলেটা সম্পূর্ণ শরীর সাদা হয়ে আছে। দেখে মনে হচ্ছে কেউ ওর শরীর থেকে পুরো রক্ত শুষে নিয়েছে। এবার নমানি ওঝা আমাকে দিয়ে তাকিয়ে একটু হেসে বলল, বলেছিলাম না তোমাকে? ওঝা সাহেব আমাকে ডেকে বলল, আর দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি ওই জঙ্গলের বড় গাছটার কাছে আমাকে নিয়ে চলো। আমি বললাম, ঠিক আছে, চলুন আমার সাথে। নমানি ওঝাকে সাথে নিয়ে সেই জঙ্গলের ভেতরের গাছটার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা ঘণ্টাখানিক পর সেখানে পৌঁছে গেলাম। গাছটার কাছে পৌঁছতেই নমানি ওঝা সরাসরি গাছের কাছে চলে গেল, আর গাছের গায়ে কি যেন লেখা ছিল সেগুলো পড়তে শুরু করলো, আর তারপর তার হাতে থাকা বই এর সাথে সেগুলো মেলাতে শুরু করলো। আর একটু পর সে হা করে বলল, চন্দ্রা। আমি জিজ্ঞেস করলাম, চন্দ্রা মানে? সে চোখ বড় বড় করে বলল, তুমি যে নীলার কথা বলছো সে নীলা নয়, সে হলো চন্দ্রা, যার কথা 100 বছর আগে এই বইয়ে উল্লেখ আছে। আমি জিজ্ঞেস করলাম, কে চন্দ্রা? চন্দ্রা হলো যে এই কথা নমানি ওঝা বলতে যাবে ঠিক তখনই চারপাশটা অন্ধকার হয়ে এলো আর জুড়ে বাতাস শুরু হলো। আর তখনই ওঝা চিৎকার দিয়ে বলতে থাকলো, চন্দ্রা আসছে, যদি বাঁচতে চাও তাহলে দৌড়ে পালাও এখান থেকে। চন্দ্রা আসছে, যদি বাঁচতে চাও তাহলে তাড়াতাড়ি এখান থেকে পালাও। এই বলেই
নোমানি ওঝা ওখান থেকে দৌড়ে পালাতে থাকলো। আমি কি করব ঠিক বুঝতে পারছি না। তারপর আর কিছু না ভেবে আমিও নোমানি ওঝার পিছন পিছন দৌড়াতে লাগলাম। কিছুক্ষণ দৌড়ানোর পর নোমানি ওঝা বড় রাস্তার ধারে এসে একটু থামলো। আমি তার কাছে এসে জিজ্ঞেস করলাম, কি হলো ওঝা সাহেব, আপনি এইভাবে দৌড়িয়ে এখান থেকে পালিয়ে এলেন কেন? ওঝা সাহেব তার চোখগুলো বড় বড় করে বলল, ওখানে থাকলে এতক্ষণে আমাদের মরতে হতো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মরতে হতো মানে? ওঝা বলল, ওখানে চন্দ্রা চলে এসেছে। আমি এবার রেগে জিজ্ঞেস করলাম, কিন্তু এই চন্দ্রাটাকে কি ওর পরিচয়? আর আমার নীলার সাথে এই চন্দ্রার সম্পর্কই বা কী? নোমানি ওঝা বলল, এই প্রশ্নের উত্তর আছে আমার কাছে। তুমি আমার সাথে আমার আস্তানায় চলো, এই সব কিছুর ব্যাখ্যা আমি তোমাকে দেব। আমি নোমানি ওঝার সাথে তার আস্তানায় চলে গেলাম। ওখানে যেতেই নোমানি ওঝা আমাকে একটা পার্টিতে বসতে দিল আর বলল, তুমি একটু বসো, আমি ভিতর থেকে আসছি। ওঝা সাহেব ভিতরে গেল আর আসার সময় হাতে করে একটা পুরনো বই নিয়ে এলো। বইটা পুরনো হলেও তার উপরে কভার পেজটা একদম চকচক করছে। ওঝা সাহেব বইটা আমার সামনে রাখলো আর তিনি ও পার্টিতে বসে পড়ল। আমি বেশ করে খেয়াল করলাম বইটার ওপর রক্ত দিয়ে ইয়া মোটা অক্ষরে লেখা চন্দ্রা। এই দৃশ্য দেখে আমার গা শিউরে উঠল। এবার নোমানি ওঝা কি যেন মন্ত্র পাঠ করতে শুরু করলো। তারপরে আস্তে করে বইটা খুলল আর আমাকে বলল, মন দিয়ে শোনো তাহলে, চন্দ্রা কে, কি তার পরিচয়। প্রায় 100 বছর আগের কথা। ছোট্ট একটি রাজ্যে বাস করত চন্দ্রা নামের একটি মেয়ে। তার সৎ মা জোর করে চন্দ্রার বিয়ে দেয় একজন মাতালের সাথে। চন্দ্রার স্বামী মাতাল হয়ে চন্দ্রার উপর অনেক অত্যাচার করত। তাই বাধ্য হয়ে চন্দ্রা তার স্বামীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়। কিন্তু নিজ বাড়িতে জায়গা হয়নি চন্দ্রার। সৎ মা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তাই চন্দ্রা বাধ্য হয়ে গ্রামের একদম শেষের দিকে ছোট্ট একটা কুটিরে বাস করা শুরু করলো। চন্দ্রা বুঝতে পারল সে মা হতে চলেছে। চন্দ্রা ভেবেছিল এই সন্তান জন্ম নেবার পর তাকে নিয়েই বাকি জীবনটুকু কাটিয়ে দেবে চন্দ্রা। আর তখনই সেই রাজ্যের রাজা ছিল রুদ্র নামের একজন লোক। সেই রুদ্র ছিল একজন নির্যাতিত রাজা, যে প্রজাদের ওপর অনেক অত্যাচার করত আর রাজ্যের সুন্দরী নারীদের তার রাজবাড়িতে তুলে নিয়ে তাদের তার ভোগে বস্তু বানাতো। এক সময় রুদ্রের নজর পড়ল সেই চন্দ্রার উপর আর লোক পাঠিয়ে চন্দ্রাকে রুদ্র তার রাজপ্রাসাদে তুলে নিয়ে গেল। চন্দ্রা রুদ্রের হাতে পায়ে ধরে বলেছিল, আমার এত বড় সর্বনাশ করবেন না প্রভু। আমার পেটে একটা বাচ্চা আছে, কিন্তু সেই পাষাণ রাজার হৃদয় বিন্দুমাত্র গলাতে পারেনি চন্দ্রা। হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে চন্দ্রার উপর, কেড়ে নেয় চন্দ্রার সতীত্ব। দুঃখে কষ্টে ও নিজের প্রতি তীব্র ঘৃণায় চন্দ্রা আত্মহত্যার পথ বেছে নেয় গ্রামের ভয়ঙ্কর সেই বড় গাছটাতে গলায় দড়ি দিয়ে। আত্মহত্যা করে চন্দ্রা। চন্দ্রার সাথে সাথে চন্দ্রার পেটের বাচ্চাটাও মারা যায় সেই দিন। সেদিন এরপর থেকে চন্দ্রার অতৃপ্ত আত্মা সেই রাজ্যে ঘোরাঘুরি শুরু করে। প্রথমে তার স্বামী, তারপর তার সৎ মাকে মেরে ফেলে চন্দ্রা। চন্দ্রা রুদ্রকে মারার চেষ্টা কয়েকবার চালিয়েছিল, কিন্তু রুদ্র বেঁচে যায় আর বুঝে যায় চন্দ্রা আত্মা হয়ে তাকে মেরে ফেলতে চাইছে। তাই তো রুদ্র বড় তান্ত্রিকের সাহায্যে বিশেষ কৌশলে চন্দ্রাকে বন্দি করে ফেলে আর জঙ্গলের সেই পুরনো গুহায় চন্দ্রাকে বন্দি করে ঘুম পাড়িয়ে রাখা হয়। আর এই সমস্ত ঘটনা বইয়ে লিপিবদ্ধ করে সেই তান্ত্রিক যে চন্দ্রাকে বন্দি করেছিল, তিনি বইয়ের শেষ পৃষ্ঠায় লিখে গেছেন, চন্দ্রা একদিন ফিরবেই, কেউ একজন তো তার ঘুম ভাঙাবেই। আর সেদিন চন্দ্রা কাউকে বাঁচতে দেবে না, সবাইকে মেরে ফেলবে। সে তার প্রতিশোধ নেবে
ঘটনাটা শুনে আমার শরীরে কাঁটা দিয়ে উঠছে। যেমন ভয় করছে ঠিক তেমনই চন্দ্রা মেয়েটির কথার জন্য অনেক মন খারাপও লাগছে। আমি নমানি ওঝাকে জিজ্ঞেস করলাম, যদি এই নীলা চন্দ্রা হয় তাহলে আমার আসল স্ত্রী নীলা কোথায়? নমানি ওঝা বলল, নিশ্চয় ওর সেই গুহায় আস্তানায় তাকে আটকে রেখেছে। তিনি আমাকে আশ্বাস দিয়ে বলল, তুমি কোনো চিন্তা করো না, কাল পূর্ণ সূর্যগ্রহণ, কাল সারাদিন সমস্ত আত্মারা তাদের শক্তি হারাবে। একদিনের জন্য এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা তোমার স্ত্রী নীলাকে ওখান থেকে উদ্ধার করব। এখন তুমি বাড়ি যাও। আমি নমানি ওঝার কথা মতো বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে দেখি সবাই আমার অপেক্ষায় বসে আছে। আমাকে দেখেই মা জিজ্ঞেস করল, কোথায় ছিলি সারাদিন তুই? বৌমা বাড়ি ফিরেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, নীলা? মা বলল, হ্যাঁ, নীলা বাড়ি ফিরেছে। সে নাকি ডাক্তারের কাছে গিয়েছিল, কাউকে কিছু না বলে। যা, তুই তোর রুমে যা। আমি রুমে এসে দেখি নীলা মানে চন্দ্রা ঘুমিয়ে রয়েছে। আমি খেয়াল করলাম নীলা মানে চন্দ্রার পেটে আগের থেকে আরও বেশি ফুলে গেছে। দেখে মনে হচ্ছে এখনই না জানি পেটটা ফেটে যায়। আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আজ আবার পেট এত বড় হলো কেন? কাকে হত্যা করেছে? নতুন করে? যাক, পরের দিন সকালবেলা ঠিক এমনই একই ঘটনা শুনতে পেলাম। আমি ঘুম থেকে উঠেই দেখি নীলা রুমে নেই। আমি বুঝতে পারলাম যে সে নীলা মানে চন্দ্রা আজকেও বাড়ি থেকে বেরিয়েছে। আমি ঘুম থেকে উঠেই সরাসরি নমানি ওঝার কাছে এসে পড়লাম। আর আসতেই তিনি আমাকে বলল, কবিরাজ আর বেঁচে নেই, যে তোমাকে আমার কাছে এনেছিল। চন্দ্রা ওকে মেরে ফেলেছে। আমার আর বুঝতে বাকি রইল না রাতে তার পেটটা এত ফুলেছিল কেন। নমানি ওঝা বলল, তাড়াতাড়ি চলো, তোমার স্ত্রীকে উদ্ধার করতে হবে। আমরা দুজন জঙ্গলে সেই গুহার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ঘন্টা দুয়েক পর সেখানে পৌঁছে গেলাম। কি ভয়ঙ্কর গুহার মুখটা! পুরো মাকড়সার জাল দিয়ে ঘেরা ছিল। আমরা ভিতরে ঢুকলাম। গুহার বাইরের অংশটা আলোকিত থাকতেও ভিতরটা একটু অন্ধকার ছিল। আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে নিলাম। আমরা একটু ভেতরে যেতেই দেখতে পেলাম একজন মেয়েকে পাথরের উপর শুইয়ে রাখা হয়েছে। আমি দৌড়ে কাছে গিয়ে দেখলাম এটা আসলেই নীলা। আমি ওঝাকে বললাম, এই দেখুন, এটাই হলো আমার আসল নীলা। ওঝা বলল, ওকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, চলো। ঠিক তখনই আমরা গুহায় অন্য কারোর উপস্থিতি টের পেলাম। ওঝা বলল, ভয় পেও না, আমাদের পেছনে কেউ একজন আছে। আমরা পিছনে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কে ওখানে? ঠিক তখনই একটা অট্টহাসি দিয়ে কেউ বলল, জানিস না আমি কে? দেখবি আমি কে? হুট করে আত্মাটা আমাদের সামনে এসে পড়ল আর চেঁচিয়ে বলল, আমি চন্দ্রা। চন্দ্রা হুট করে আমাদের সামনে আসার ফলে আমরা দুজনে খুব ভয় পেয়ে গেলাম। ভয়ের চোটে আমার গলা শুকিয়ে যেতে থাকলো। অন্ধকারে ঠিকভাবে চন্দ্রার মুখটা দেখতে পাচ্ছিলাম না। খুব ভয় পেয়ে আসি, তবুও মনের ভিতরটাকে চন্দ্রাকে দেখার জন্য কেমন জানি করছে। মনে মনে ভাবলাম যে মেয়েটার সাথে এত কিছু হয়েছে, তাকে একবার দেখি। আমি চন্দ্রাকে দেখার জন্য তার মুখে মোবাইলের টর্চটা মারলাম। টর্চ মারতে আমি খুব অবাক হয়ে গেলাম। কি মায়াবী মুখ! তবে চন্দ্রার চোখ দুটো পুরো লাল টুকটুকে ছিল আর তার গলায় লম্বা একটা দড়ি পেঁচানো। আমি বেশ বুঝতে পারলাম এই দড়িটা সাহায্যে চন্দ্রা আত্মহত্যা করেছিল। নমানি ওঝা বলল, কি করছো? শিগগিরই টর্চ অফ করো, নয়তো ও রেগে যাবে। চন্দ্রা ওর আসল মুখ কাউকে দেখায় না। ঠিক একটু পরে চন্দ্রা ভয়ঙ্করভাবে চিৎকার করতে লাগলো আর আস্তে আস্তে সে নিস্তেজ হতে শুরু করলো। আমি বুঝতে পারলাম না
কি এমন হলো হঠাৎ যে চন্দ্রা এমন করছে। নমানি ওঝা আমার কাঁধে হাত রেখে বলল, এই যাত্রায় বোধহয় বেঁচে গেলাম। নিশ্চয় বাইরে পূর্ণ সূর্যগ্রহণ শুরু হয়েছে, যার জন্য আজকের দিনের জন্য চন্দ্রা তার শক্তি হারাচ্ছে। নমানি ওঝা আমাকে বলল, জুনায়েদ, তোমার স্ত্রী নীলাকে কাঁধে তুলে নাও আর তাড়াতাড়ি পালাতে হবে এখান থেকে। চন্দ্রা তার শক্তি ফিরে পাওয়ার আগেই আমি নীলাকে আমার কাঁধে তুলে নিলাম আর গুহা থেকে আমরা বেরিয়ে এলাম। গুহা থেকে বেরিয়ে আসার আগে আমরা একটা মমি দেখতে পেলাম। নমানি ওঝা বলল, এটা হলো চন্দ্রার দেহ, যেটাকে মমি করে রাখা হয়েছে প্রায় 100 বছর ধরে। আমরা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলাম আর এসে দেখি সত্যি পূর্ণ সূর্যগ্রহণ চলছে। আস্ত সূর্যটাকে কেউ গ্রাস করেছে। ওঝা সাহেব আমাকে বলল, তোমরা আমার সাথে আমার আস্তানায় চলো, সেখানে গিয়ে আগে তোমার স্ত্রী নীলাকে ঘুম ভাঙাতে হবে। আমি ওঝার পিছন পিছনে তার আস্তানায় চলে আসলাম। আস্তানায় এসে ওঝা বলল, তোমার স্ত্রীকে মাটিতে শুইয়ে দাও। আমি আমার স্ত্রী নীলাকে মাটিতে শুইয়ে দিলাম। তারপর ওঝা কি যেন মন্ত্র পাঠ করছে। তারপর একটা মন্ত্রপুত লোহার চাকতি আমার স্ত্রীর কপালে চেপে ধরল। আমি দেখতে পেলাম ওই লোহার চাকতি আমার স্ত্রীর শরীর থেকে কিছু ধোয়ার মতো শোষণ করছে। আমি নমানি ওঝাকে জিজ্ঞেস করলাম, কি করছেন এসব? ওঝা বলল, তোমার স্ত্রীকে ঘুম পাড়িয়ে রেখেছে চন্দ্রা, তার ভেতরে সমস্ত ঘুম বের করে নিতে হবে। একটু পর আমি খেয়াল করলাম আমার স্ত্রী নীলা একটু একটু করে চোখ খুলছে। তার মানে তার সমস্ত ঘুম কেটে গেছে। নীলা জেগেই জিজ্ঞেস করলো, এই আমি কোথায়? আমি নীলাকে বললাম, আপনি একটু শান্ত হন। নীলাকে আমি সমস্ত ঘটনা খুলে বললাম আর আমাদের সাথে কি কি ঘটেছে তার সব কিছুও বললাম তাকে। নীলা সব কিছুই বুঝতে পারলো আর বিশ্বাসও করলো। নমানি ওঝা আমাকে বলল, জুনায়েদ, আমাদের কপাল খুব ভালো যে আমরা চন্দ্রার আস্তানা থেকে বেঁচে ফিরেছি, কারণ আমি বইয়ে পড়েছি মানুষ চন্দ্রার আস্তানায় ঢুকে নিজের ইচ্ছায়, কিন্তু বের হয় চন্দ্রার ইচ্ছাতে। আমি নমানি ওঝাকে জিজ্ঞেস করলাম, চন্দ্রা আমাদের পিছনে পড়লো কেন? নমানি ওঝা বলল, আমায় এতদিন সাধনা বলছে তুমি নিশ্চয়ই ওই রুদ্রের বংশধর। চন্দ্রাকে বন্দি করার পর সে তার প্রতিশোধ নিতে পারেনি, আর এতদিন রুদ্র মারা গেছে, তাই চন্দ্রার প্রতিশোধ নেওয়ার জন্য রুদ্রের আগত বংশধরের উপর প্রতিশোধ নিচ্ছে। আমি ওঝাকে বললাম, যদি আমাদের থেকে চন্দ্রা প্রতিশোধ নিতে চায় তাহলে আমাকে বাসর ঘরেই তো মেরে ফেলতে পারত, কিন্তু তা করলো না কেন? নমানি ওঝা বলল, আমি নথিতে দেখেছি চন্দ্রা তার সন্তানকে এই পৃথিবীতে আনবে আর তার সন্তানই সব প্রতিশোধ নেবে। তাই তার সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তোমাকে বা তোমার পরিবারের কাউকে কিছু করবে না। তুমি দেখনি চন্দ্রা তোমার পরিবারের কাউকে না মেরে বাইরের দুজন মানুষকে মেরে তাদের রক্ত গ্রহণ করেছে। নমানি ওঝা বলল, একটা বিষয় আমার মাথায় ঢুকছে না, চন্দ্রার ঘুমটা ভাঙল কে? এবার আমার খুব ভয় হতে লাগলো। আমি নমানি ওঝাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, চন্দ্রার সন্তান যদি সত্যি পৃথিবীতে চলে আসে তাহলে কি হবে? ওঝা সাহেব বলল, সেটা হবে খুব ভয়ানক একটি ব্যাপার। আমি আমার গুরুর থেকে জেনেছি চন্দ্রার সন্তান হবে চন্দ্রার থেকে আর 10 গুণ ভয়ঙ্কর ও শক্তিশালী। এবার আমি কাঁদো কাঁদো হয়ে বললাম, কোনো উপায় কি নেই এই চন্দ্রা আর তার সন্তানের হাত থেকে বাঁচবার? ওঝা বলল, হ্যাঁ আছে। চন্দ্রার সন্তানকে এই পৃথিবীতে আসা থেকে আটকাতে হবে, তাকে নষ্ট করতে হবে। আমি বললাম, কিভাবে নষ্ট করব বলুন? আর আমরা কিভাবেই বুঝবো চন্দ্রা সন্তান পৃথিবীতে কবে আসবে? নমানি ওঝা বলল, প্রকৃতি আমাদের জানিয়ে দেবে, কারণ
সত্যি যদি চন্দ্রার সন্তান পৃথিবীতে আসে তাহলে সেটা হবে প্রকৃতি বিরোধী কাজ, তাই প্রকৃতি আমাদের জানিয়ে দেবে। আমি বললাম সবই তো ঠিক আছে, কিন্তু চন্দ্রার সন্তানকে কি করে পৃথিবীতে আসা থেকে আটকাবো? নোমানি ওঝা বলল, গুহার ভিতর যে মমিটাকে তোমাকে দেখিয়ে দিয়েছিলাম, সামনের অমাবস্যাতে সেটাকে ধ্বংস করতে হবে, কারণ ওই মমিকে জীবন্ত করেই চন্দ্রা তার সন্তানকে পৃথিবীতে আনবে। আমি বললাম ঠিক আছে, তাহলে তাই হবে। এই বলে আমি আর নীলা বাড়ি ফিরে এলাম। নীলাকে দেখে বাড়ির সবাই তো খুব খুশি, কারণ নীলার পেটটা আর আগের মতো ফোলা নেই। কিন্তু আসল ঘটনা তো আমি আর নীলা ছাড়া কেউই জানে না। আমি বাবাকে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা, আমরা কি কোনো রাজবংশের লোক? বাবা বলল, হ্যাঁ, আমি যতদূর শুনেছি আমাদের বংশের শেষ রাজা ছিল নাকি রুদ্র নামের একজন লোক। তার 2 দিন পরের কথা, আজকে হলো অমাবস্যা। আমি আর নীলা চলে গেলাম নোমানি ওঝার আস্তানায়। গিয়েই দেখলাম ওঝা সব কিছু গুছিয়ে রেখেছে। আমাকে বলল, তুমি এখনই বেরিয়ে পড়ো, নয়তো দেরি হয়ে যাবে। আমি নীলাকে বললাম, চলো আমার সাথে। ওঝা বলল, নীলা না, তোমাকে একাই যেতে হবে, নীলা এখানেই থাকুক। আমি গুহার উদ্দেশ্যে বেরোনোর আগে ওঝা আমাকে একটা তাবিজ দিয়ে বলল, এটা সাথে রেখো, তাহলে চন্দ্রার তোমার থেকে দূরে থাকবে। আমি গুহার জন্য বেরিয়ে পড়লাম। সন্ধ্যার দিকে গুহার সামনে পৌঁছে গেলাম। আমি সাহস করে গুহার ভিতরে ঢুকে পড়লাম। ঢুকেই ওই মমিটার কাছে চলে গেলাম সেটা নষ্ট করার জন্য। ঠিক তখনই সেখানে চন্দ্রা চলে আসলো আর আমাকে ওখান থেকে ছুঁড়ে ফেলে দিল। আমি পাথরের সাথে গিয়ে ধাক্কা খেলাম আর জ্ঞান হারালাম। অনেকটা সময় পার হয়ে গেল, আমি ফিরলাম না। তাই কবিরাজ আর নীলা সিদ্ধান্ত নিল আমাকে খোঁজার জন্য তারা গুহার উদ্দেশ্যে যাবে। যাওয়ার আগে নোমানি ওঝা নীলাকেও একটা তাবিজ দিয়ে বলল, এটা সাথে রাখো। নীলা আর ওঝা গুহায় আসবার জন্য বেরিয়ে পড়ল। তারা যখন জঙ্গলের ভেতরে আসলো তখন প্রকৃতি খারাপ হতে শুরু করলো। আকাশ অন্ধকারে ঢেকে গেল, ঘন ঘন বিদ্যুৎ চমকাতে শুরু করলো। ওঝা নীলাকে বলল, নীলা, সর্বনাশ হয়ে গেছে। আমরা মনে হয় জুনায়েদ চন্দ্রার মমি নষ্ট করতে পারেনি। চন্দ্রার সন্তান বোধহয় পৃথিবীতে এসে পড়েছে। নীলা জিজ্ঞেস করলো, আপনি কি করে বুঝলেন? ওঝা বলল, প্রকৃতি আমাকে বলে দিচ্ছে। তাড়াতাড়ি চলো, নয়তো জুনায়েদের বিপদ হতে পারে। নীলা আর ওঝা গুহার কাছে এসে পড়ল আর তারা ভেতরে ঢুকেও পড়ল। ঢুকতে ঢুকতে তারা দেখল আমি জুনায়েদ মাটিতে পড়ে আছে আর মমিটার পাশে একটা বাচ্চা মেয়ে বসে আছে। ওঝা খুব ভয় পেয়ে গেল। এই ভয়ঙ্কর জায়গায় বাচ্চা এলো কোথা থেকে? সে জিজ্ঞেস করলো, এই মেয়ে, কে তুমি? এখানে কি করছো? মেয়েটা এবার তাদের দিকে লাল চোখে তাকালো আর বড় বড় দাঁত বের করে চেঁচিয়ে বলল, আমি চন্দ্রার মেয়ে ইরাবতী। এতক্ষণ আমার গল্পটি ধৈর্য এবং মনোযোগ সহকারে শোনার জন্য আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই গল্পটির শেষ পার্ট আগামী পর্বে জানানো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যদি গল্পটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ।
রাইট মা। থার্ড ফ্লোর, থার্ড ফ্লোর। এক মিনিট Oh.
जाइए नहीं सही ये खाने के लिए आज दे रहा है जो देखा आप घुसाए थे ना ये दाम भी गुड़े रो दे रहा ना कुछ मागला माने माना साइड साइड आपको लेके ना फॉर्मल आ रहा है कार ये नंबर फोन करना दूंगी नहीं रूम तो वली नंबर लेना अन्य नंबर बना उल्ले के बोले टावर ही करेंगे फिर देने साइड के लिए ओके ओके डाला हुआ आंध्र कोई चल गया नहीं बतिया बोल सही हो गया अच्छा चलिए लिफ्ट बस जाए लिफ्ट आने ठीक है